গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। এখন কিন্তু 7:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, তোমাদের কাকাও রেডি হয়ে গেছে। আমরা কিন্তু এখন বেরোচ্ছি এমসের জন্য, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা। ছেলে কিন্তু ওপাশ থেকে বেরোবে, আমরা এপাশ থেকে বেরোবো। বেরিয়ে আগে ঘুরে আসি, ডাক্তার দেখিয়ে আসি, একটু কথাবার্তা বলে আসি, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমরা এমসে এসে গেছি। ছেলের রিপোর্ট আনতে যাচ্ছি, ইইজি রিপোর্টটা। আমার হাজব্যান্ড ওদিকে নাম লেখাচ্ছে, ওই ম্যাডামের কাছে নাম লিখিয়ে তারপরে সব ডাক্তারের কাছে দেখানো হবে। ডাক্তাররা যখন টাইম দেবে তখন। এই জন্যে এখন ছেলের সঙ্গে যাচ্ছি, ওই ইইজির রিপোর্টটা নেব আগে, ঠিক আছে? এখন এবার কটা বাজে এখন? ওই 9:15 বাজে পৌঁছে গেছি আমরা এমসে, ঠিক আছে? দেখুন এমসে পৌঁছে গেছি, ওই ছেলে আগে যাচ্ছে, এখানে সে রিপোর্ট আনতে যাচ্ছি। ওর ইজি ওই দিকে হয়েছিল, তো ওখান থেকেই রিপোর্টটা আনতে যাব। অনেক বড় এলাকা, দেখতে পাচ্ছেন তো, বিশাল বড় এলাকা। আমরা ওই ফ্রন্ট গেটে ঢুকেছি, এখন এদিকে যাচ্ছি ছেলের রিপোর্টটা নিয়ে, তারপর আবার ডাক্তারের ওখানে যাব। চলুন দেখতে থাকুন, দেখতে থাকো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ফোন বার করতে পারছি না, ঠিক আছে? তো আমরা এখন বসে আছি রিপোর্টের এখানে, কিন্তু এখনও পর্যন্ত কিছু ওপেন হয়নি। ওই যে আমার ছেলে বসে আছে ওপাশে, এখনও পর্যন্ত কিছু ওপেন হয়নি, সব বন্ধ। এখন সব তালা খুলছে, খুলে শুরু হবে 10টা থেকে 12টার মধ্যে। ও দেবে, রিপোর্ট দেবে। দেখো এখন সবে দরজা খুলে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, মানে ধোয়া মোছা টোছা এইসব হচ্ছে এখনও। তো এতক্ষণ লাগলো আমাদের রিপোর্ট বার করতে। আমরা ওখানে 9টার আগে পৌঁছেছি, 10টায় স্যার এলেন। তারপরে কিন্তু ওই স্যার রিপোর্ট আগে ওকে হাতে দিল না, বলল ম্যাডাম দেখবেন, তারপর তোমার হাতে দেওয়া হবে। তারপরে ম্যাডাম আসলেন, ম্যাডাম দেখলেন, দেখার পর রিপোর্ট দিল। আর এই যে ছেলে, আর ওই যে ওর বাবা ওদিকে ডাক্তার মনে দেখানোও হয়ে গেল। ওর বাবা তো রিপোর্ট নিয়ে ডাক্তারের ওখানে নাম লেখানো হয়ে গেছে। এবার ছেলেরটা নিয়ে গিয়ে নামটা লিখিয়ে দিই, ওর বাবার হয়ে যাবে এইমাত্র। ওর বাবার সঙ্গে ডাক্তারের সাথে একটু কথা, যদি হয়ে না যায় তাহলে একটু কথা বলে নেব, আর যদি হয়ে যায় তাহলে আর কী করবো। তো ওর বাবার যদি হয়ে যায় ডাক্তার দেখানো, তাহলে পরে আর কথা বলা হবে না ডাক্তারের সাথে। আর যদি না হয় তাহলে পরে একটু কথা বলবো ডাক্তারের সাথে। আর ছেলে ডাক্তারের সাথে তো অবশ্যই কথা বলবো। এমনি তো এখানে বললো রিপোর্ট ঠিকই আছে, নর্মাল আছে, কোনো প্রবলেম নেই। তো তাও আরেকবার ম্যাডামের সঙ্গে কথা বলে নেবো একটুখানি, ঠিক আছে? তো সেই কখন গেছি আর এখন বেরোলাম রিপোর্ট নিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তখন বৃষ্টি পড়ছিল খুব, এখন বৃষ্টিটা একটু কম আছে। দেখো বিল্ডিং দেখেছো, কি সুন্দর জায়গা। এখন আমরা ওই বিল্ডিংয়ে যাব। কোন বিল্ডিংয়ে বাবা? এই যে এই বিল্ডিংয়ে যাব ডাক্তার দেখাতে। আমার না খাওয়া যেন কেন গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কলকাতার কোনো ইয়েতে এসছি, এত সুন্দর লাগছে, শান্তশিষ্ট এলাকা। চলো দেখতে থাকো। যদি ওর বাবার না হয় তাহলে বাবা ডাক্তারের সাথেও কথা বলে নিয়ে একবারে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? ছেলে ডাক্তারের সাথেও কথা বলে নিয়ে এখন ভেতরে ঢুকলে কিন্তু আর শ্যুট করতে পারবো না, ওখানে রুলসের বাইরে ভেতরে। হ্যাঁ ঠিক আছে, দেখতে থাকো। তো আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে বেরোচ্ছি, একটু চা টা খাবো, খেয়েতে এবার বাড়ি চলে যাওয়ার পালা। ওর বাবা আর ছেলে ভেতরেই আছে, ওর বাবার কটা ওষুধ চেঞ্জ হয়েছে, সেই ওষুধগুলো ঠিকঠাক করছে। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই যে এখানে ওনারা দাঁড়িয়ে রয়েছেন, এটা কিন্তু ওনারা প্রতিবাদ করছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে। তোমরা শুনতে পাবে একটু।
তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি, আর এটা কিন্তু সেই টেম্পোটা, বা টেম্পো মানে কি ওই ছোটা হাতিটা। আর আমার ছেলে ওই পেছনে রয়েছে, ওই যে ইয়েটা দিয়ে দেখা যাচ্ছে, ওকে দেখতে পাবে না, ও ছাতা মাথায় দিয়ে একদম কোণে বসে আছে। আমি আর বাবা সামনে বসে রয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি এসে পৌঁছেছি, বুঝতে পেরেছো তো, পুরো ভিজে টিজে এসছি। ছেলে ভিজেছে, ওর বাবা ভিজেছে, জামা কাপড় সব ভিজে, ভাত হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, সে মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো বৃষ্টি পড়ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মারাত্মক বৃষ্টি পড়ছে। এসে পুরো কাপড় চোপড় সব ভিজে গেছে, মাথাটা শুধু এখনও অতটা ভেজেনি, ছাতাটা ছিল বলে মাথায়, আর পুরো কাপড় ফাপড় সব ভেজা, সব ভিজে ভাত। আমাদের এত কষ্ট হয়েছে। তার মধ্যে চিন্তা করে দেখো, ছেলের ওর বাবার ডাক্তার দেখানো হয়েছে, ওর বাবাকে ওষুধ দিয়েছিল, সেই ওষুধ পাল্টে আবার ওষুধ নিতে হয়েছে ওকে। ওর বাবার হয়ে গেছে ডাক্তার দেখানো। ছেলের ইউইজি যেটা ইইজির যেটা না ইইজির যেটা ব্রেনের ওটার রিপোর্ট আনতে গেলাম। ওখানে একজন ম্যাডাম দেখলেন, দেখে বললেন কি না ঠিক আছে, রিপোর্ট ভালো আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, অসুবিধা নেই বললো, ঠিক আছে। এবার আমাদের ডাক্তার দেখাবার ডেট, তো আমরা গেছি ডাক্তার দেখাতে। ওখানে গিয়ে বলছে কি আপনাদের ডাক্তারের তো এখানে ডেট লিখে দেননি ম্যাডাম, ঠিক আছে। তারপর আমি ভালো করে প্রেসক্রিপশন দেখলাম, হ্যাঁ ম্যাডাম কোনো ডেট লিখে দেয়নি। এবার ডেট তো ম্যাডামই লিখে দেয়, আর না হলে পরে রিসেপশনে যিনি থাকেন ভদ্রমহিলারা, ওনারা লিখে দেন, ওই ম্যাডামরা লিখে দেন। এবার ওরও দেখি কোনো রকম কোনো ডেট লেখা নেই, পরবর্তীকালে কখন দেখাতে আসবে কোনো ডেট কিচ্ছু লেখা নেই বইটার মধ্যে। এইবার আমি যখন গেছি আমাকে বলছে তাহলে আপনি এক কাজ করুন, নিচে গিয়ে টোকেন নিয়ে আসুন। আমি আবার সেই 3তলা থেকে আবার নামলাম, মানে ছেলের ইজির রিপোর্ট আনতে গেছি অনেক দূরে, ঠিক আছে, মানে যে মেন যেটা এমসের জায়গা ওখান থেকে আরও ভেতর দিকে অনেকটা দূর, হেঁটে 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 গিয়ে নিয়ে এসেছি। তারপরে আবার 3তলায় উঠেছি ডাক্তার দেখাতে। ওর বাবা 4তলায় গেছিলো ডাক্তার দেখাতে, 3তলায় উঠেছি, উঠে দেখি কি যে এরকম বলছে টোকন নিয়ে আসতে হবে। আবার ওর বাবাকে খুঁজতে গেছি 4তলায় গিয়ে দেখি ওর বাবা নেই, ওখানে খোঁজাখুঁজি করলাম, দেখলাম নেই। আবার ওখান থেকে নিচে নেমে 3তলায় আসলাম। ছেলেকে বললাম যে বাবা তুই এখানে চুপচাপ বস থাক, আমি নিচে যাই টোকন নিয়ে আসি। টোকন আনতে গেছি, ম্যাডামরা বলছে আপনার তো এখানে বুকিং করা নেই, বুকিং না করে কী করে দেবো। আমি বুকিং করা নেই মানে বুকিং না করলে আমি প্রেসক্রিপশন পেলাম কোথায়? না এখানে ম্যাডাম তো এখানে তো কোনো রকম কিছু লিখে দেননি, ডেট লিখে দেননি, এটা আপনাদের ফল্ট, আমাদের তো ফল্ট নয়। বলছে না এখন এরকম কোনো সিস্টেম নেই, আপনাকে দ্বিতীয়বার আবার বুকিং, মানে প্রথমবার একবার দেখিয়ে এসে আবার দ্বিতীয়বার আবার বুকিং করতে হবে, মানে মামার বাড়ি মোয়া নিয়ে। তারপরে গেলাম রিসেপশনে, ওই যেখানে ইয়েরা থাকে, কি বলে ওদেরকে, সিকিউরিটি গার্ডগুলো, তাদের কাছে গেলাম, তাদের কাছে টোকেন আনতে গেলাম। তারা বলছে না টোকেন এখন দেওয়া যাবে না, আপনারা বুকিং করেননি। কি আমি যে কিসের বুকিং করব, কি বলছেন? আমার ছেলের ইউইজির রিপোর্ট এখান থেকে নেওয়া হলো, করা হলো, ম্যাডামের আজকে দেখার কথা, ম্যাডাম এখানে ডেট বসাননি, সেটা ম্যাডামের ফল্ট, আমাদের ফল্ট তো নয়। আমরা কেন আবার করতে যাব, বুকিং করতে যাব, আবার অনলাইনে বুকিং করে আবার আসতে হবে বলছে। আমি কি আপনার কি ছেলে খেলা শুরু করেছেন নাকি এখানে? আমি 1তলা 4তলা 3তলা করে ঘুরে মরছি, আপনি কি আর শুরু করেছেন আপনারা? আপনাদের এখানে কোনো সিস্টেমের ঠিক নেই। চুপ করে আছে, কোনো কথা বললো না। আমি আবার উপরে গেছি 3তলায় গিয়ে রিসেপশনে কথা বললাম। আমি যে এখানে ম্যাডাম লিখে দেননি, এটা ম্যাডামের ফল্ট, আমাদের তো ফল্ট না। আমরা কি এখানে ছেলে খেলা করতে এসেছি? আজকে 2 বছর হলো আমার হাজব্যান্ড, 2-3 বছর হয়ে গেল আমার হাজব্যান্ড এখানে ডাক্তার দেখাচ্ছে। আমরা পুরনো লোক, আমার ছেলে না হয় নতুন, কিন্তু আমরা তো পুরনো। তা আপনারা এভাবে হ্যারাসমেন্ট করবেন না? এই কথা বলে টলে নিয়ে তারপর আমার ছেলে কী করলো, ডাইরেক্ট ঢুকে গেছে ম্যাডামের ঘরে, রুমে। হ্যাঁ আপনি এসছেন কেন, আপনার তো বুকিং করা নেই মানে। তখন আমার ছেলে বলেছে যে এবার আমাকে তো ঢুকতে দিচ্ছে না, গার্জিয়ান ঢুকতে দেবে না। এবার ছেলে বলছে যে আমি নতুন এসেছি, আমি কী করে জানবো আপনি এখানে ডেট বসিয়ে দেননি। বলে না আমরা ডেট বসাই না, বাইরের ম্যাডাম বসান। আমি বাইরের ম্যাডাম ডেট বসিয়ে দেননি কেন? আমরা নতুন এসেছি, আমি নতুন এসেছি, এখানে হ্যারাসমেন্ট হচ্ছে নাকি আমার সাথে? আমি জানি না কিছু না, আপনারা কিছু ঠিকঠাক মতন কিছু বলছেন না, এত বাজে হয়ে গেছে। এখন এমসের পরিষেবা আগে যথেষ্ট ভালো ছিল, আমার যখন হাজব্যান্ডকে আমরা দেখাতে গেছিলাম না, খুব ভালো পরিষেবা ছিল। এখন দিন দিন যত যাচ্ছে তত ওদের নখরা বেড়ে যাচ্ছে। নিয়ে আমার ছেলেও আগের মধ্যে 2-4টে কথা বলেছে, তখন ম্যাডাম দেখেছেন, দেখে রিপোর্ট দেখে বললেন সব ওকে। এবার রিপোর্টটা যে উনি দেখলেন, দেখার পর যে উনি কোনো ওষুধ খেতে হবে কি না, বা এর পরবর্তীকালে কখন আসতে হবে, বা আমার ছেলের কোনো ব্যায়াম ট্যায়াম কিছু দেখলে ওটা দেখানোর কথা ছিল,
কিচ্ছু করলেন না উনি, না এখানে বুক না ডেট দেওয়া নেই, আমি কিচ্ছু করতে পারবো না, আপনারা অনলাইনে বুকিং করে আবার আসুন। আমি অনলাইনে বুকিং করতে পারবো না, তাহলে আমরা ছেড়ে দিলাম, আমি আর দেখাবো না এমসে। যখনই বলা হয়েছে তখন আবার ম্যাডাম ভয়ে ছেলেকে ডেট দিয়েছে 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের ডেট, 25 সালে মে মাসে ডেট। তা আমার ছেলে তো গেছে রেগে, বলেছে আমার রিপোর্ট করা যা করার করে নিয়েছি, আমার এমসে ডাক্তার দেখাবার একদম ইচ্ছা ছিল না, বাবা বললো বলে আমি এসছি, আমি আর এমসে ডাক্তার দেখাবো না। আমার ছেলে এই যে এসছে আর যাবে না দেখাতেও, আর যাবে না, ঠিক আছে। হাজব্যান্ডেরটা হলো এইভাবে আমাদের হ্যারাসমেন্ট হতে হলো এত, আর তার মধ্যে এই 2 দিন ধরে আমার যা খাটনি চলছে, তার মধ্যে এই 4 তলা, এই 3 তলা, এই 1 তলা করে 14 বার এদিক ওদিক দৌড়ে দৌড়ে ছেলেটাকে কোনো রকমের ডাক্তারটা দেখানো হলো, তাও কোনো রকম ওষুধপত্র কিছু দেয়নি। তা আমার ছেলে বলছে আমি ওষুধ আর খাবো না, যা কেনা হয়েছে ওটাই খাওয়া হবে, বাকিটা আমি নিজে এখানে রানাঘাটেই দেখিয়ে নেবো, আমার দরকার নেই, আমি ওখানে গিয়ে এরকমভাবে বসে থাকতে পারবো না, হ্যারাসমেন্ট হতে পারবো না। তার মধ্যে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি, মানে কীভাবে মানুষকে হ্যারাসমেন্ট হতে হয় দেখুন। মানে একটা জায়গায়, সরকারি জায়গায় যদি একটা ডাক্তার দেখাতে যান, সেখানে যে কী হ্যারাসমেন্ট হতে হয় ধারণার বাইরে। এইমসের ডাক্তার অবভিয়াসলি ভালো, খুবই ভালো ডাক্তার, অতুলনীয়, মানে এটা কোনো, কিন্তু ওদের পরিষেবা ভালো না, একদম পরিষেবা ভালো না। ডাক্তার অবভিয়াসলি ভালো, খুব ভালো ভালো ডাক্তার রয়েছে, ওখানে গেলে কোনো চিন্তাই নেই ট্রিটমেন্টের, কিন্তু ওদের পরিষেবা অতিরিক্ত জঘন্য পরিষেবা। তো এখন আমি বাড়ি আসলাম, এখন বাজে কটা জানো গো, 2:30 বাজে প্রায়। তো এখন ভাত বসাবো, ভাতটা বসিয়ে নিয়ে, কালকের তরকারি ছিল ওই দিয়ে খেয়ে নেবো, আলু সেদ্ধ দেবো, ভাত করে ওই দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হবে, এখনও কাজকর্ম কিচ্ছু ছাড়া হয়নি, ঠিক আছে। চলো দেখতে থাকো, আবার পরে আসি। এখন মানে আর ভাল লাগছে না, মানে বৃষ্টিতে ভিজে ভিজে না, আমার এমনিতেই বৃষ্টিতে আমি ভিজতে পারি না, পা ফাগুলো না যন্ত্রণা করছে টনটন করে, ঠিক আছে। চলো দেখতে থাকো, পরে আসছি আবার, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধেবেলা আসলাম তোমাদের ঠাকুর দর্শন করানোর জন্যে, পুজো দেওয়া সন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে টোরে আর তোমাদের সামনে আসেনি, এমনিতে অনেক লেট হয়ে গেছে আমার কাজকর্ম সারতে। লক্ষ্মীর ঘরটাও আজকে ঠিক মতন পাতা হয়নি, মানে আজকে যে আমাদের কী দুর্ভোগ গেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম বিচ্ছিরি হয়েছে, ঠাকুর পুজোটাও ঠিকঠাক মতন দিতে পারিনি, তবু যেটুকু করার করেছি। মা লক্ষ্মী বুঝবে, আর কি করবো বলো, মা লক্ষ্মী ছাড়া তো আর কিছু বলাকে কাউকে কিছু বলার নেই, মা যা করবেন করবেন, ঠিক আছে। চলো, শুভ সন্ধ্যা। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, সন্ধ্যাটা হয়তো শেয়ার করা হয়েছে, আর কিছু করা হয়নি, কারণ শরীরটা ভাল লাগছিল না, মানে এত বৃষ্টিতে ভিজেছি আজকে, শরীরটা পুরো অসুস্থ হয়ে গেছে, এত শরীরটা খারাপ লাগছিল। আর কদিন ধরে একটু খাটাখাটনি চলছে, তো তাই প্রচণ্ড পা ঠাগুলোতে ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে ওই ঠান্ডার জন্যে, বুঝেছো তো। যাই হোক, আজকে একটা ঘটনা ঘটেছে দেখো। আমরা কিন্তু আজকে ট্রেনে করে কল্যাণী যাইনি, আমরা গেছি বাসে করে। প্রথমে তো আমরা এখান থেকে 7:30 বাস পেয়েছিলাম, বাসে করে আমরা চলে গেছি কল্যাণীতে জাগুলি মোড়ে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে টোটো করে আমরা গেছি এইমসে, ঠিক আছে। এইমস থেকে যখন বেরোচ্ছি তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তারপরে আমরা টোটো করে যথারীতি আবার জাগুলি মোড়ে গেছি, ওখান থেকে বাস ধরবো বলে। এবার ওখানে আমরা নেই করেও বোধহয় 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, ঠিক আছে। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আরেকজন ভদ্রলোক ছিলেন, উনি বর্ধমান যেতেন। ওনারা অনেক যে বাইক কারগুলো যায় না, ছোটো ছোটো কারগুলো যায়, সেগুলোকে হাত দিয়ে অনেক সময় হাত দিলে দাঁড়িয়ে যায় তারা যদি ওই রুটে যান, তাহলে পরে আমাদের রুটে যদি মানে কৃষ্ণনগর এদিকে যদি যায়, তাহলে আমাদেরকে নামিয়ে দিতে পারবেন। তো ওখানে দাঁড়িয়ে অনেকবার আমার হাজব্যান্ড ছেলে বৃষ্টিতে ভিজে ওরকম হাত দেখাচ্ছে, একটা দুটো গাড়ি দাঁড়াচ্ছে, চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না। ওমা, একটা গাড়ি দাঁড়িয়েছে, সে আবার বলছে হ্যাঁ রানাঘাট নিয়ে যেতে পারি, কিন্তু পুরো গাড়িটা বুক করতে হবে। এবার পুরো গাড়িটা বুক করলে কিন্তু ম্যাক্সিমাম 600 থেকে 700 টাকা লাগবে, ঠিক আছে। তা আমরা শুধু গাড়ি বুক করতে যাবো কেন, কারণ আমার গাড়ি বুক করেই তাহলে যেতে পারতাম, আমাদের যদি সেইটা থাকতো, ঠিক আছে। তো সেই গাড়িটা তো চলে গেল, এখন কি করব, কিছুতেই কিছু করা যাচ্ছে না। তখন হঠাৎ করে ছোটো যে টেম্পো, ওগুলো টেম্পো না গো, হ্যাঁ ছোটা হাতি মতন,
ছোটো একটা টেম্পো গাড়ি যাচ্ছিল, ওই ভদ্রলোক খুব ভালো মানুষ, মানে ওই ভদ্রলোকের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। মানে তোমার থেকে বড়ই হবে বলো? হ্যাঁ, আমার হাজব্যান্ডের বয়সী কি, আমার হাজব্যান্ড থেকে 2-1 বছরের বড়, মেজো বছরের বয়সী হবে। তো ওই ভদ্রলোক ড্রাইভার ছিলেন, তো উনিও রানাঘাটেই আসছেন, তো উনি দাঁড়িয়ে পড়েছেন, ঠিক আছে। এইবার ওনার যে ছোটো হাতির টেম্পোর যে ড্রাইভারের সিটটায়, ওখানে মাত্র 2 জন আটবে, ঠিক আছে, তার বেশি হবে না। আর ওনার গাড়িটা কিন্তু ছিল পুরো ফাঁকা, মানে ওনার কোনো মাল লোডিং ছিল না, উনি মাল ডেলিভারি করেই ফিরছিলেন রানাঘাটে, ওনার বাড়ি রানাঘাটে। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো এখন কী করবো, ওনাকেই দাঁড় করিয়েছি, উনি দাঁড়িয়েছেন। তো বললো যে আপনি কোথায় যাবেন, আমরা জিজ্ঞেস করলাম কোথায় যাবেন, তো উনি হচ্ছে রানাঘাট যাব। তো আমাদের সাথে যে ভদ্রলোক ছিল উনি তো বর্ধমান যাবে, উনি তো আর উঠতে পারলেন না। এই সরি, মালদা যাবেন, আমি ভুল বললাম, মালদা যেতেন উনি। উনিও এমসে গেছিলেন ডাক্তার দেখাতে। এবার উনি তো যেতে পারবেন না, যেহেতু গাড়িটা ওদিকে যাচ্ছে না, তো রানাঘাট অবধিই গাড়িটা যাবে। তো আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে উঠেছি। আমার ছেলে কোথায় উঠে জানেন, আমি ওকে বললাম যে বাবাই তুই আর আমি ড্রাইভারের সিটে বসি, আর বাবা পেছনে ওই যেখানে মালপত্র লোডিং থাকে ওখানে বাবা উঠুক, বা আমি ওখানে উঠি, তুই আর বাবা ভেতরে বস, তাতে বৃষ্টি বৃষ্টি না হয়, ঠান্ডা মান্ডা। আমার ছেলে কিছুতেই শুনলো না, ঠিক আছে। ও আগে লাফ দিয়ে একদম ওই পেছনের দিকে যেখানে ফাঁকা মাল লোডিং থাকে ওখানে উঠে পড়েছে। এবার তো সারা রাস্তা বৃষ্টি পড়ছে, আমার ছেলে ছাতা মাথায় দিয়ে ওর ইয়েটা জড়িয়ে নিয়ে বসে আছে। আমার তো এদিকে এবার আমি আর ওর বাবা বসেছি ড্রাইভারের সিটে, আমার তো ভালো লাগছে না, ছেলেটা ওখানে বৃষ্টির মধ্যে বসে আছে। এবার মাঝখানে ওই দাদা খুব ভালো মানুষ, দুজনে মিলে, আমার হাজব্যান্ড আর উনি দুজনে মিলে কথা বলতে বলতে গেলেন, খুব ভালো মানুষ সব, রানাঘাটের মানুষ তো সব জায়গা চেনে, আমার হাজব্যান্ডও চেনে, তো কথাবার্তা বলছিলেন। তো মাঝখানে উনি তেল ভরতে দাঁড়িয়েছেন। আমি তখন গাড়ি থেকে নেমে আমি বাবুকে বলছি, বাবু তুই সামনে আয়, ঠিক আছে, বাবা এবার পেছনে যাক, এইটুকু রাস্তা বাবা, তুই ভিজে যাচ্ছিস। ও কিছুতেই নামবে না, ওখানেই ও বসবে, ঠিক আছে, কিছুতেই নামলো না, প্রচণ্ড জেদ আমার ছেলের, কিছুতেই নামলো না, সে ওখানেই ও বসে থাকলো। তারপর আমরা রানাঘাটে, আমাকে পৌঁছে দিলেন। রানাঘাটে বাবারে ব্রিজের তলাগুলোতে এই অবধি জল জমে গেছে, এত বৃষ্টি পড়েছে। তারপরে ওনারা নামিয়ে দিলেন আমাদের আস্তলার এই প্রামাণিক সিনেমা হলের ওখানে নামিয়ে দিলেন। তারপরে ওখান থেকে উনি চলে গেলেন ওনার জায়গায়, ওনার বাড়ি রানাঘাটে যেখানে, উনি সেখানে গেলেন। তো আর আমাদেরকে ওখানে নামিয়ে দিলেন, ওখান থেকে আমরা টোটো করে বাড়িতে এসেছি। প্রথমে ছেলেকে আশ্রমে নামিয়েছি, নামিয়ে দিয়ে তারপর আমরা বাড়িতে এসেছি। ছেলেকে বললাম বাড়িতে আশ্রমে গিয়ে আগে জল ঢালবি মাথায়, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিবি জলে, কেন বৃষ্টির জলে জামা কাপড় পরলে না পড়ে যায়, তিলে পড়ে যায়। তো ওই জন্য বললাম যে জামা কাপড়গুলো জলে ভিজিয়ে রেখে দিবি, একটুখানি হালকা করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিবি, আর নিজে মাথায় জল ঢেলে স্নান করে নিবি, আর বৃষ্টির জল মাথায় পড়েছে ঠান্ডা লেগে যাবে। তো ওকে আশ্রমে ছেড়ে দিয়ে তারপর আমরা বাড়িতে এসেছি। তাই আস্তে আস্তে মোটামুটি 3:30 বেজে গেছে, 3:30 3:30 তো বেজেইছে। তো আসার পর ঘরে কাজ দেখি তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে খুলতে পারছি না তালা। আমি যাওয়ার সময় তাড়াহুড়ো করে একটা জম্পোড়া তালাটাকেই আটকেছি, যে তালাটার মধ্যে একটু ডিসপুট আছে। এবার সেই তালাটা আমি আর খুলে উঠতে পারছি না, এত চেষ্টা করছি পারছি না, অনেক কষ্টে তারপর আমার হাজব্যান্ড গুতিয়ে গাতিয়ে সেই থালাটাকে খুলে আমরা ঘরে ঢুকলাম, ভাত বসালাম আমি, আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর কালকের একটু তরকারি ছিল, ওই দিয়ে কোনো রকমে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তারপর ঘর কোনো কাজকর্ম সেরে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তার মধ্যে ফুলের ভাগার লোকটা আসেনি, মানে আমাদের যে কী ছিদ্দত গেল আজকে, ঠাকুরের পুজোটাও আমরা ঠিক মতন করতে পারিনি জানো তো। নিয়ে হাজব্যান্ড চলে গেল পুজো করতে, স্নান টান করে আমি ওকে গুছিয়ে টুচিয়ে দিলাম, ও চলে গেল পুজো করতে, আমি এদিকে ভাত করে আমার ঘরের কাজ সেরে, তারপরে দেখো যে জামা কাপড়গুলো পরে এসেছি ওগুলো তো ভিজে রয়েছে, ওগুলো তো না কাচলে হবে না, ওগুলোকে হালকা করে সার্ফ দিয়ে ধুয়ে মেলে দিলাম। সব জামা কাপড়গুলো, বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়ে মোটামুটি মেলে দিলাম। তারপরে কাজকর্ম সেরে খেয়ে উঠতে মোটামুটি 5টা 5:30 বেজে গেছে, 5:30। তারপরে উঠে ওর বাবা মানে আমি আজকে সন্ধে দিতে ওপরে যাইনি, ও তোমাদের দাদা মানে কাকাই গেছে, ঠিক আছে, দাদা বলতে যাচ্ছিলাম, তোমাদের কাকাই গেছে ওপরে, সন্ধে টন্ধে দিয়ে আসলো, দিয়ে এসে আমি শুয়েই ছিলাম, আজকে ভালো লাগছে না, বললাম না শরীরটা অসুস্থ লাগছে। তারপর ভেবেছিলাম যে মাঝখানে একবার তোমাদের সামনে আসবো, তারপরে মনে করলাম কি না আজকে আর ভালো লাগছে না, শরীরটা পারমিট করছে না, একবারে রাতেই তোমাদের সঙ্গে কথা বলবো। মানে যেতেও মানে আসতেও কতটা চিন্তা করে দেখো, ট্রেনে আমরা ইচ্ছা করে আসলাম না, ভিড় ভাট্টা সেই এই জন্য আর ট্রেনের মধ্যে আসলাম না, বাসে গেছি, যাওয়ার সময় খুব সুন্দর গেছি, বাস পেয়ে গেলাম, বসলাম,
সুন্দর ফাঁকায় 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 চলে গেছি, অত সকালবেলা তো ফাঁকায় ফাঁকায় চলে গেছি। যাওয়ার সময় খুব সুন্দর হয়েছে, এবার আসার সময় একটু ছিদ্রত হয়ে গেল, কী করা যাবে, যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল এই জন্যে। তো যাই হোক, আজকে একটু কমেন্টটা পড়ে নিই। প্রথমেই আমাকে সুদীপ্তা কমেন্ট করেছে, ঘর পরিষ্কার খুব সুন্দর হয়েছে, ঠাকুর পুজো খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী কমেন্ট করেছে, রাগ করে থেকো না দিভাই, পেট ভরে খেয়ে নাও দিভাই, আমিও তো তাই করি, প্লিজ আমার সোনা দিভাই। অনেক লাভ ডেক, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মাথা গরম হয়ে গেলে না, মাথা ঠিক থাকে না, আবার মাথা ঠান্ডা হয়ে গেলে যেইকে সেই হয়ে যায়, ঠিক আছে। এবার রাগ আছে, এবার কী বলো তো, ওই কথা বলি না, আবার প্রয়োজন পড়লে কথা বলি, এই। আর তোমার কাকা তো যেচে যেচে কথা বলে আমার সঙ্গে, যেচে কথা বলো না ঝগড়া হলে, বলছে না না, যেচে যেচে কথা বলে গো, আমি কথা বলি না, তার সঙ্গে তুমি যেচে যেচে কথা বলে। অসংখ্য ধন্যবাদ বর্ণালী, এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনিমা আমায় কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিভাই, রাগ হলে বেশি বেশি করে খাবে, না খেয়ে থাকবে না। থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসাধারণ কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। রূপা দিয়ে কমেন্ট করেছে, রাগ করো না দিভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ। না দিদিভাই বেশিক্ষণ রাগ করে থাকে না, মাথা গরম হয়ে গেলেই রাগ হয়, তারপর আবার আস্তে আস্তে রাগটা কমে যায়, হট করে রাগ ওঠে, হট করে রাগ কমে যায়, এটাই হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে। দুলাদাস কমেন্ট করেছে, রাগ হলে বেশি খাবে বুঝলে, না খেয়ে থেকো না। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট করেছে দুলা। রূপা প্রত্যেকটা কমেন্ট, অনিমা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চিন্ময় হালদার অনেকদিন পর কমেন্ট করেছে, কেমন আছেন কাকিমা, ভালো লাগলো আজকের ব্লগটা দেখে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ চিন্ময়, অনেকদিন পর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্যে। আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। এটা কিন্তু বোধহয় কেয়া কমেন্ট করেছে, কাকিমা কী নামে আছে গো তোমার ফেসবুকে, অর্পিতা মুখার্জি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। ওর নাম কী বললাম, কেয়া। আচ্ছা, অপর্ণা কমেন্ট করছে, খুব সুন্দর পরিষ্কার গোছানো ঘর, ভালো লাগছে অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঝুম্পা একটা কমেন্ট করেছে, আমি ঝুম্পা, ও সরি কেয়া না, আমি ভুল বললাম, ওর নাম ঝুম্পা। ঝুম্পাই কিন্তু প্রথমে আমাকে কমেন্ট করলো যে কাকিমা তোমার ফেসবুক আইডিটা কী আছে, কী নামে। আচ্ছা, ঝুম্পা লিখেছে, কাকিমা গো, জীবনটা না একটা যুদ্ধ, কেউ হারে কেউ জেতে গো, ভালো মানুষ সব সময় কষ্ট পায়, আর খারাপরা না ভালো থাকে, খারাপ আর খারাপরা না ভালো থাকে গো, কী আর বলবো, খুব ভালো থেকো, আর খুব কষ্টে হাসো। অনেক লাভ রিয়াক্ট, থ্যাংক ইউ সো মাচ ঝুম্পা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই জীবনটা যুদ্ধ, আর যুদ্ধে তো মেয়েতে জয়ী হতে হবেই, ঠিক আছে। মাঝে মাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছা করে, তারপরে আবারও ওই হাল ছাড়লে হবে না, দেখি না জীবন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় আমাকে, ঠিক আছে। সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, তুমি খুব ভালো মনের মানুষ কাকিমণি, তোমাকে খুব ভালো লাগে গো কাকিমণি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সোমা, এত সুন্দর একটা কমেন্ট করা যে, থ্যাংক ইউ সো মাচ। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন, হাজব্যান্ড আর ওয়াইফের ঝগড়া হয় মানে খুব ভালোবাসা থাকে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তা একটু আছে। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, দিদি ঝগড়া হলেও খাওয়ার ওপর রাগ করতে নেই গো, মা লক্ষ্মী রাগ করবেন, খেয়ে নাও, কথা বলো না কিন্তু খেয়ে নাও। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, কথা বলি না, বললাম না কাকা যে যেছে কথা বলে আমার সাথে, আমি বলি না, ঠিক আছে। আর অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এটা মনে হয় কেয়া লিখেছে, ফেসবুকের নামটা বলো, আমি বলেই দিলাম যে অর্পিতা মুখার্জি আছে আমার ফেসবুকের নাম। আচ্ছা, পূজা মুখার্জি আমাকে কমেন্ট করেছে, তুমি খুব ভালো গদি, থ্যাংক ইউ সো মাচ পূজা, অসাধারণ কমেন্ট করেছো। আর কেয়াকেও বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা চক্রবর্তী কমেন্ট করছে, রাগারাগি হলে বেশি করে খেয়ে নেবে, আমি সেটাই করি। না খেয়ে থেকো না গো, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তাহলে বেশি বেশি করে খেতে হবে, তাই তো? ঠিক আছে, তাই হবে, কালকে কাকাকে বাজারে পাঠাবো।
যে যাও বেশি বেশি করে বাজার করে নিয়ে আসো, বেশি বেশি করে মাছ মাংস নিয়ে আসো, আমি বেশি বেশি করে খাবো, তোমার সাথে ঝগড়া হয়েছে, বেশি বেশি করে খাবো। ঠিক আছে, খুব ভালো লাগলো আজকের কমেন্টগুলো। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট করেছো। আমি একবার জাস্ট চেক করে নিই কমেন্টগুলো পুরোগুলো পড়েছি কিনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্ট পড়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। কমেন্টগুলো পড়ে মনটা খুব ভালো হয়ে গেল। তোমাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট, যারা আমার সাবস্ক্রাইবার তারা অবভিয়াসলি আমার শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা আমার কে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ঠিক আছে, আমি জানি এমনও অনেক ভিউয়ার্স আছে আমার যারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিও দেখে। ঠিক আছে, ভিডিও যখন দেখছো তখন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কিন্তু রোজ দেখো, রেগুলারিটি যেমন আমি মেনটেন করি তোমরাও মেনটেন করো। হয়তো দেখো, আমি প্রফেশনে কাজ করছি, আমাকে তো রেগুলারিটি মেনটেন করতেই হবে। প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়া, শর্ট ভিডিও দেওয়া। বিশ্বাস করে তোমাদের একটা কথা বলি, এক এক দিন না আমার শরীরটা পারমিট করে না, তখন মনে হয় না যে আমি শর্ট ভিডিও পোস্ট করি, কিন্তু তবুও আমি করি। ঠিক আছে, অনেক সময় ব্লগ ভিডিও করতেও ইচ্ছা করে না, কিন্তু তবুও আমি করি মনের জোরে। ঠিক আছে, মানে আমাকে এটা করতেই হবে, না করলে হবে না, এরকম একটা ব্যাপার চলে এসেছে। তো এই জন্যেই আর কি মানে শরীর পারমিট না করলেও আমি করি। তো সেই জন্যই আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমার লং ভিডিও শর্ট ভিডিও অবশ্যই দেখো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই দেখো, তা সেরকম অনেক ভিউয়ার্স আছে আমার। ঠিক আছে, তার জন্যে তাদেরকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা আগে যায়। যারা শর্ট ভিডিও দেখছো তারা অবশ্যই লং ভিডিও দেখো, আর যারা লং ভিডিও শুধু দেখছো তারা কিন্তু প্লিজ একটু শর্ট ভিডিও দেখো, তাহলে পরে আমার ক্ষেত্রে একটু সুবিধা হবে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আজকের জন্য কিন্তু ব্লগটা এখানে শেষ করব। তার আগে একটা গুড নিউজ দিয়ে দিই। আমার ছেলের ইইজিতে যে রিপোর্টটা এসছে তাতে কোনো প্রবলেম নেই, ছেলে একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আর থাইরয়েড আর যেটা সুগার আর যেটা রয়েছে ফ্যাটি লিভার, ওটার জন্য ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। আর সুগারের ওষুধ আমি খাওয়াচ্ছি না ওকে, ও রোজ ভোরবেলা হাঁটতে বেরোয়, ঝড় বৃষ্টি বাদল যাই হোক হাঁটতে বেরোয় এবং খাওয়া দাওয়াটা কন্ট্রোলে লেগেছে। ছেলে আশা করি আমি 3 মাস পর আবার ওর ব্লাডটা টেস্ট করাবো, টেস্ট করিয়ে, কারণ ডাক্তারবাবুরা আমি দুপুরবেলায় বললাম যে কীরকম ধরনের ওনাদের সার্ভিস দেখো তোমরা, তো ওনারা তো সেই 24/5 দিয়েছে ডেট, কিন্তু তার আগে তো আমাকে ছেলেকে একবার টেস্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো ও এখানেই ডাক্তার দেখাবে রানাঘাটে, আর ও এমসে দেখাবে না। ঠিক আছে, তো এখানেই ডাক্তার দেখাবে, যদি প্রয়োজন পড়ে কোনো দিনও তাহলে আবার নাম বুকিং করে আমি আবার দেখাতে পারবো, অসুবিধা নেই, যেহেতু ও অলরেডি একবার দেখিয়ে নিয়েছে। তো যাই হোক, এখানেই ছেলেকে ট্রিটমেন্ট করাবো আমরা। তো এখন যেটা ওষুধ খাচ্ছে সেই রিপোর্টগুলো ও যে ডাক্তারকে দেখায়, ওর আশ্রমের ওখানে একজন ডাক্তারবাবু থাকেন, খুব ভালোবাসে ওকে, তো ডাক্তারবাবুকে দেখান, তো ও রিপোর্টগুলো সবই দেখিয়েছে। উনি বলছেন চিন্তা করো না, 3 মাসের মধ্যে আমি তোমাকে টোটালি সুস্থ করে দেবো। তো ছেলের দিক থেকে একটুখানি শান্তি পেলাম যে রিপোর্টটা ঠিকঠাক এসছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমার ছেলেটা ভালো হয়ে উঠছে, এটাই আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। কেন, সন্তানের কাছে মায়ের কাছে সন্তান ভীষণ প্রিয়, বুঝেছো? আমি মনে করছি না যে যখন ছেলেটা বৃষ্টিতে ভিজছে আমার না অস্থির লাগছে, আমি বুঝতে পারছি না, ওখানে খালি মাথার মধ্যে ঘুরছে আমার ছেলেটা বৃষ্টিতে ভিজছে, আমার মনে হচ্ছে আমার ছেলেটা বৃষ্টিতে ভিজছে, ছেলেটা বাইরে বসে আছে, আমি ভেতরে বসে আছি, আমার ভালো লাগছে না। ওর বাবাকে খালি ঠেলছি, যাও না তুমি, যাও না তুমি, যাও না। ওর বাবা বারবার বলছে, ওর বাবারও দোষ নেই, তোমার কাকারও দোষ নেই, কাকা তো বারবার বলছে ছেলেকে, কিন্তু ছেলে তো শুনবে না। না আমি যাব না, আমি এখানেই বসবো, না আমি যাব না। কী করবে কাকা, ও যদি না নেমে আসে, এবার আমি তো একা ড্রাইভারের সিটে বসতে পারি না, ছেলে বসলে ঠিক আছে, মাঝখানে ছেলে বসবে, তারপরে আমি ধারে বসেছি, যেমন ধারে বসবো, যেমন তোমার কাকার মাঝখানে বসেছে আমি ধারে বসেছি, এবার ড্রাইভারের সাথে তো আমি একা বসতে পারি না। তো এই জন্য বারবার করে ওকে ডাকছি যে বাবা তুই নিচে আয়, বাবা ওপরে যাক, ও কিছুতেই আসবে না, বুঝলে তো। এবার ও যে বৃষ্টিতে ভিজে ভিজে গেছে বা ইয়েতে, তার মনের মধ্যে একটা টেনশন হচ্ছে যে বৃষ্টিতে ভিজে গেল ছেলেটা, যদি শরীর খারাপ করে যদি কিছু হয়, এই এক টেনশন। কেন আমার ছেলের কিন্তু অল্পতেই
খুব আতু আতু করে মানুষ করেছি তো ছোটোবেলা থেকে, যার জন্য একটু অল্পতেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, ওর বাবা কিন্তু ভীষণ স্ট্রং। তোমাদের কাকার হাজার শরীর খারাপ হোক, হাজার কিছু হোক, এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে তোমাদের বলেছিলাম, ওর কিন্তু খুব লেগেছিল, গাড়ি নিয়ে যেটা পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব লেগেছিল। ও কিন্তু একবারও আমার কাছে সে কথাটা প্রথমে বলেনি, ছেলে বলতে বলেছিল বলেই বলেছিল। ও প্রচণ্ড ধৈর্য ওর, যেটা আমার আর আমার ছেলের মধ্যে এক ছিটে ফোঁটা নেই। ওর বাবার মধ্যে তার ধৈর্য আছে। ওর বাবার মতন ধৈর্য যদি আমার ছেলের থাকতো খুব ভালো হতো, কিন্তু আমার ছেলে হয়েছে পুরো আমার মতন, বুঝতে পেরেছো তো? আমার ছেলে পুরো আমার মতন হয়েছে, ওর ধৈর্যটা একটু কম, বুঝতে পেরেছো তোমরা? ওর ধৈর্যটা খুব কম, একটুতেই ও কিন্তু অসুস্থ হয়ে পড়ে, একটুতেই ও দুর্বল হয়ে যায়, মানে আমার মতন। আমি যেমন অতিরিক্ত কোনো কিছু সহ্য করতে পারি না, কিছু হলেই আমার তাড়াতাড়ি করে ওটা ক্যাপচার করে নেয়, বলতে পারো। এই জন্য তো ওর তোমাদের কাকা আমাদের বলে যে আমাদের ইমিউনিটি পাওয়ার খুব কম, মানে আমার আর আমার ছেলের ইমিউনিটি পাওয়ারটা ভীষণ কম। ওই জন্য বলে যে তোমাদের তাড়াতাড়ি করে সব কিছু ধরে নেয়। আর আমার আবার কী বলো তো, জ্বর জারি হয় না, হয় না, কিন্তু যদি হয় সেটা মারাত্মক লেভেলের হবে। ঠিক আছে, আমি 7 দিন বিছনা থেকে উঠতেই পারবো না, এরকম কন্ডিশন হবে। তো এই জন্যে আমার হয় না, ঠিক আছে, হলে পরে সহজে আমার কমতে চাইবে না। আর আমার তাছাড়া আদারওয়াইজ আরও সব হ্যাতা প্যাতা রোগ রয়েছে না, ওই রোগের ভিড়ে আর জ্বর ঢুকতে পারে না ভেতরে, বুঝেছো তো? জ্বরটা অনেক চেষ্টা করে গুটিয়ে গাতে, বললাম না, মাঝে মাঝে গাত পা ব্যথা করে, জ্বর ভাব লাগে, কিন্তু জ্বর আসে না। জ্বর চেষ্টা করে ঢোকার আমার শরীরে, গুটিয়ে গাতিয়ে এই রোগকে সাইড করে ওই রোগকে সাইড করে, এই তোরা সর, আমি একটু যাই, অনেক দিন যাইনি, দেখা সাক্ষাৎ হয়নি, যাই একটু, জ্বরটা বারবার আসতে চেষ্টা করে। কিন্তু এরা বলে দূর বাবা, দাঁড়া, পেছনে থাক, আমরাই লাইনে এখনও দাঁড়িয়ে রয়েছি, আমরা এখন টাইম নেই, তোরা তুই এখন হাঁট। ও আর ঢুকতে পারে না, জ্বরটা আর ঢুকতে পারে না, মানে এই রোগই চারিদিকে ঘিরে রেখে দিয়েছে, আর জ্বর ঢুকবে কী করে? ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। বোকা বোকা কথা বললাম বলো, মাঝে মাঝে এরকম বলি আমি। ঠিক আছে, যাই হোক, কিছু মনে করো না। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো। আর এই যে বৃষ্টি শুরু হলো ওঠা, জানি না পুজোটা কেমন কাটবে সবার। আশা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, সবার মনস্কামনা পূর্ণ হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আর আজকে একটা জিনিস দেখলাম আমি, এমসের গেটের সামনে একটা প্রতিবাদী সভা হচ্ছিল, যেটা আরজি করে ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, আমি এখনও উঠতে পারছি না, আজকে ঘটনাটা ঘটেছে এতগুলো মাস হয়ে গেল, মোটামুটি মাস হলো গো আরজি করে ঘটনাটা, আরজি করে ঘটনাটা মাস হলো, 3 মাস। ওরকমই, ওই 2 থেকে 2.5 মাস মতন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো রকম রিপোর্ট এলো না। সবাই অ্যারেস্ট হচ্ছে, ধরা পড়ছে, সবই ঠিক আছে, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে? আই ডোন্ট নো। তবে আজকে ওখানে একটা প্রতিবাদী সভা দেখলাম আমি, খুব ভালো লাগলো, ওনারা বৃষ্টিতে ভিজে ভিজে প্রতিবাদী সভা করছে, আমি যেটা শ্যুট করেছি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো আজকের মতন দেখতে থাকো বলছি কি, আজকের মতন আর দেখতে হবে না এখন, আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেলে রাখো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, ভালো থেকো, লাভ ইউ অল সবাইকে। আমি কিন্তু তোমাদের ভীষণ ভালোবাসি, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে তোমরা আমাকে কতটা ভালোবাসো। ঠিক আছে, আর একটা কমেন্ট কিন্তু তোমরা করোনি, যেটা আমি এক্সপেক্ট করছিলাম তোমাদের কাছে, সেটা হচ্ছে আমার ছেলের জামাকাপড় তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু ব্লগে দেখিয়েছিলাম কালকে। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাওনি, একটু কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আমারও ভালো লাগবে, আমার ছেলেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতন টাটা।